like you like tic-tac-toe. Every step we take is tic-tac-toe. Ho! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর তালুকদার। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো X200। আপনারা কয়দিন আগে আমার একটা কন্টেন্ট দেখেছেন, সেটাতে ছিল X200 Pro, বাট এটা হচ্ছে ভিভো X200, যেটা বাংলাদেশে রিসেন্টলি রিলিজ হয়েছে। আজকে এই ফোনটারই আমরা ক্যামেরা টেস্ট করব, কিরকম পারফর্ম করে সেই ব্যাপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। তো আমাদের অ্যাকচুয়াল টেস্টটা শুরু করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা এই ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি কি পাচ্ছেন ইন টার্মস অফ ক্যামেরা। অবভিয়াসলি এই ফোনটির মধ্যে টোটাল 3টি ক্যামেরা রয়েছে। প্রথমটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 15 মিলিমিটার। পরেরটি হচ্ছে মেইন ক্যামেরা, যা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 23 মিলিমিটার এবং যার মধ্যে সনি IMX921 এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড লাস্টলি এর মধ্যে রয়েছে 3x টেলিফটো ক্যামেরা, যা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 70 মিলিমিটার এবং এটি একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এর মধ্যে থাকা এই 3টি ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের। এবং আমরা যদি সামনের দিকে চলে আসি এর ফ্রন্ট ক্যামেরাতে, এর ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। এখন চলে আসি ডাইনামিক রেঞ্জে। আপনারা যখনই কোনো একটা ফোনের ক্যামেরা টেস্ট করবেন এই ব্যাপারটা মাথায় রাখবেন, ডাইনামিক রেঞ্জ টেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি যদি আপনাদেরকে খুব সহজ ভাষায় ডাইনামিক রেঞ্জের কনসেপ্টটা বলি, কোনো একটা ফ্রেমের মধ্যে বা কোনো একটা ইমেজের মধ্যে একদম সবচেয়ে ব্রাইট পয়েন্ট এবং সবচেয়ে ডার্ক পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে রেশিওটা, এটাকেই ডাইনামিক রেঞ্জ বলা হয়। সাধারণত একটা ভালো ডাইনামিক রেঞ্জ সহ ছবির ক্ষেত্রে একদম ব্রাইট পয়েন্টের মধ্যেও ডিটেলস থাকবে এবং একদম ডার্ক পয়েন্টের মধ্যেও ডিটেলস থাকবে। আচ্ছা, আমরা যদি এখন আলট্রা ওয়াইড ক্যামেরার মধ্যে একটু দেখার চেষ্টা করি, আমি সরাসরি চলে যাব হচ্ছে একটা ব্রাইট পয়েন্টে এবং এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন যে ব্রাইট পয়েন্টে, অর্থাৎ যে জায়গাতে রোদ পড়েছে সেখানেও কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে, অর্থাৎ সে হাইলাইটসের মধ্যে ডিটেলস রিটেইন করতে পেরেছে। এই ব্যাপারটা ভালো। কিছু কিছু ক্ষেত্রে যেসব জায়গাতে অনেক বেশি রোদ বা একটু কড়া রোদ পড়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি ডিটেলস একটু হারিয়ে গিয়েছে, বাট এটা আসলে নেগলিজেবল এবং এটা হবেই। স্পেশালি আলট্রা ওয়াইড ক্যামেরাতে যদি আপনারা ছবি তোলেন এই ব্যাপারটা আপনারা প্রায় ফেস করবেন। এবং আমি যদি শ্যাডো পোর্শনে চলে যাই বা ডার্ক পোর্শনে চলে যাই সেক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু আমি ডিটেলস দেখতে পাচ্ছি। আমি যদি পরের ছবিটাতে চলে যাই, এই ছবিটা তোলা হয়েছে মেইন ক্যামেরাতে এবং এই ছবিটা দেখেই কিন্তু আমি বলে দিতে পারছি এটার ডাইনামিক রেঞ্জটা আগের ছবিটা থেকেও বেটার। এবং আমি যদি ব্রাইট পয়েন্টে একটু চলে যাই দেখেন এখানে কিন্তু আপনারা ডিটেলটা আরও বেটার দেখতে পাচ্ছেন আমি যদি আগের ছবিটার সাথে কম্পেয়ার করি, অর্থাৎ আলট্রা ওয়াইডের ছবিটার সাথে কম্পেয়ার করি। এবং এখানে দেখেন অলমোস্ট কোনো জায়গাতেই কিন্তু আপনার হাইলাইটসটা ক্লিপ হয়নি, অর্থাৎ জ্বলে যায়নি, আমরা বাংলাতে যেটাকে বলি যে ছবি জ্বলে যাওয়া। সো হাইলাইটসে সে ভালো পরিমাণ ডিটেলস কিন্তু রিটেইন করতে পেরেছে। এবং আমি যদি শ্যাডোস পোর্শনে চলে যাই, স্পেশালি এই রিজিয়নটাতে, এখানেও দেখেন আমি কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছি এবং আগের ইমেজ থেকে ইভেন বেটার। সো মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আরও বেটার আমি দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখন চলে আসি 3x ক্যামেরাতে, খুব একটা বেশি হাইলাইটস পোর্শন আমি পাচ্ছি না। অ্যান্ড আমি যদি শ্যাডো পোর্শনে চলে যাই সেক্ষেত্রেও এখানে আমি কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছি। সো ওভারঅল জাস্ট এখানে কিছু কিছু জায়গা যেখানে কড়া রোদ পড়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি একটু হাইলাইটসে ক্লিপ করেছে। বাট দেন এগেন 3x ক্যামেরা ব্যবহার করে আমার মনে হয় না যে আপনারা কেউ ল্যান্ডস্কেপ ফটো তুলবেন। সো 3x ক্যামেরার ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটা আই গেস ইজ ফাইন। এখন আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা কম্প্যারিজন আমি দেখাই এবং এই কম্প্যারিজনটা আই থিঙ্ক সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে আমাদের ক্যামেরা টেস্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই ফোনটার এই 3টা ফোকাল লেন্থের ছবি আইফোনের সাথে, স্পেসিফিকভাবে আইফোন 15 প্রোর সাথে কিভাবে কম্পেয়ার করে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা এই ছবিটা দেখেন, এই ছবিটা তোলা হয়েছে ভিভো X200 এই ফোনটি ব্যবহার করে এবং এটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরাতে তোলা। এবং এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা তোলা হয়েছে আইফোন 15 প্রোতে। এবং এখন আপনারা সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন, বাম দিকে ভিভো X200 এবং ডান দিকে আইফোন 15 প্রো। দেন এটা হচ্ছে সাইড বাই সাইড ভিভো X200 এর মেইন ক্যামেরা এবং আইফোনের মেইন ক্যামেরা। এবং এখন আপনারা সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন ভিভো X200 এর 3x ক্যামেরা, যেটা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 70 মিলিমিটার, এবং ডান দিকে আইফোন 15 প্রো এর 3x ক্যামেরা, যেটা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 77 মিলিমিটার।
সো আপনাদের কাছে কি মনে হয় এই 3টি ফোকাল লেন্থে এই দুটি ফোন কিরকম কম্পেয়ার করে? ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ আমার কাছে মনে হয় আমাদের এই টেস্টটা একটা কোলাবোরেটিভ প্রসেস হওয়া উচিত। সো এই কম্প্যারিজনটা দেখে আপনাদের কাছে কি মনে হয় ভিভো X200 ভার্সেস আইফোন 15 প্রো? আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ আমার কাছে মনে হয় এই কম্প্যারিজনটা আমি কোনো একটা অপিনিয়ন দেওয়ার থেকে আপনাদের অপিনিয়নটা জানা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা ফ্রন্ট ক্যামেরাতে তোলা একটা ছবি দেখি। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ভিভো X200 এর ফ্রন্ট ক্যামেরাতে তোলা হয়েছে। আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখেন প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে, আমার ফেসের উপর প্রত্যেকটা ডিটেলস। এখানে আমার কাছে মনে হচ্ছে না কোনো আর্টিফিশিয়াল প্রসেসিং করা হয়েছে, আর্টিফিশিয়াল ইমেজ প্রসেসিং করা হয়েছে। বাট যদি প্রসেসিং করা হয়েও থাকে ছবিটা তোলার পর, আমি বলবো ইট ডিড এ প্রিটি গুড জব, কারণ দেখতে খুবই ন্যাচারাল লাগছে। আমার কাছে মনে হয় ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স একদম স্পট অন। 10x ক্যামেরার ক্ষেত্রে আমার পাওয়ার রেজাল্টটা একটু মিক্সড ছিল। যেমন আপনারা যদি এই ইমেজটা দেখেন, এই ইমেজটার ক্ষেত্রে 10x ক্যামেরাটা আমি বলবো মোটামুটি জাস্ট কাজ চালানোর জন্য ওকে। বাট অ্যাগেইন আপনারা এই ছবিটা দেখেন, এই ছবিটাও কিন্তু 10x ক্যামেরাতে তোলা, বাট এই ছবিটা কিন্তু অনেক বেটার লাগছে এবং এর মধ্যে কিন্তু খুব একটা প্রসেসিংয়ের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যদি আগের ছবিটা দেখেন, আমরা যদি একটু জুম ইন করি তাহলে কিন্তু এটার মধ্যে ইমেজ প্রসেসিংয়ের ব্যাপারটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। আই থিঙ্ক আপনি যদি পারফেক্ট লাইটিং কন্ডিশনে অথবা ফেভারেবল লাইটিং কন্ডিশনে 10x ক্যামেরাটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, কারণ ছবিটা তোলার পর X200 কিন্তু এটাকে প্রসেস করে রিয়েল লাইফের ইমেজের যতটুকু কাছে নেওয়া যায় সেটা করে তারপর আপনাকে দেয়। অ্যান্ড আমার কাছে এই রেজাল্টটা দেখে মনে হয়েছে ব্যাপারটা বেশ ভালোই ছিল। এখন আমরা চলে আসি এই ফোনটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে ইন টার্মস অফ ক্যামেরা, এবং সেটা হচ্ছে এর পোর্ট্রেট মোড। আপনারা অনেকেই অলরেডি নোটিস করেছেন এই ফোনটার ক্যামেরা বাম্পে জাইসের একটি লোগো, এবং হ্যাঁ, এই ফোনটির ক্যামেরাটিতে কিন্তু জাইসের সাথে কোলাবোরেট করা হয়েছে, এবং এই ব্যাপারটির ট্রেস আপনি কিন্তু এর পোর্ট্রেট মোডেই পেয়ে যাবেন। এর পোর্ট্রেট মোডে আপনি টোটাল 5টি ফোকাল লেন্থ পাচ্ছেন, এবং সেগুলো হচ্ছে 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার। প্রথমে আপনারা দেখেন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 23 মিলিমিটারে নেওয়া হয়েছে, এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 35 মিলিমিটারে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 50 মিলিমিটার, এরপর আপনারা দেখতে পাচ্ছেন 85 মিলিমিটার। এবং আমার কাছে মনে হয় এই ফোকাল লেন্থটা আপনারা অনেক বেশি ইউজ করবেন, কারণ পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য 85 কিন্তু খুবই সুইট একটা স্পট। এবং আমার কাছে মনে হয় যে ফোকাল লেন্থটা আপনারা সবচেয়ে বেশি ইউজ করবেন সেটা হচ্ছে 100 মিলিমিটার। এই ফোকাল লেন্থটার কারণেই এই ফোনটির পোর্ট্রেট মোড অন্যান্য ফোন থেকে অনেক বেশি ইউনিক, কারণ খুব বেশি ফোন আসলে নাই যে ফোনগুলো 100 মিলিমিটারে আপনাকে পোর্ট্রেট অফার করে এবং অ্যাকচুয়ালি বেটার রেজাল্ট আপনাকে দেয়। এই কারণে পোর্ট্রেট ফটোগ্রাফির ইনডেপথ টেস্টটা আমরা কিন্তু 100 মিলিমিটারে তোলা ছবির উপর বেস করেই করব। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, এই ছবিটা ভিভো X200 এর 100 মিলিমিটার পোর্ট্রেট মোডে তোলা হয়েছে, এবং আমি যদি একটু জুম ইন করি, প্রথমেই আমি একটু দেখতে চাই এর এজ ডিটেকশন। আমি যদি একটু ভালো মতো খেয়াল করি সেই ক্ষেত্রে দেখেন আমার ফেসের চারদিকে এবং আমার চুলের চারদিকে খুব ভালো মতোই কিন্তু সে এজ ডিটেক্ট করতে পেরেছে, এবং আমার কাছে মনে হয় এই পারফরমেন্সটা বেশ ভালোই ছিল, কারণ নর্মালি চুলের এই জায়গা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ফোনই বেশ স্ট্রাগল করে। দেন আমরা একটু দেখার চেষ্টা করি ডিটেলস। আপনারা যদি খেয়াল করেন আমার ফেসের উপর মোটামুটি ভালো ডিটেলসই দেখা যাচ্ছে, এবং আমার ফেসের প্রত্যেকটা ইমপারফেকশনও সে কিন্তু এখানে নিয়ে আসছে। সাধারণত পোর্ট্রেট মোডে আমরা যেটা দেখি এই ইমপারফেকশনগুলো কিন্তু একদম ওয়াশ করে রিমুভ করে ফেলা হয় অথবা একদম স্মুদেন করে দেওয়া হয়, যেটা এখানে করা হয় নাই, উইচ ইজ ভেরি গুড। কারণ আপনারা দেখেন আমার ফেসের প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি একটু নিচের দিকে চলে আসি, আমার জামা দেখেন, আমার জামার টেক্সচার পর্যন্ত ভালো মতো বোঝা যাচ্ছে। সো আমি যেটা বলবো, আপনি যদি ফেভারেবল লাইটিং কন্ডিশনে এই ফোনটার 100 মিলিমিটার ইউজ করে ছবিটা তুলেন, আপনি একটা পারফেক্ট পোর্ট্রেট কিন্তু এক্সপেক্ট করতেই পারেন, যেটা আমরা এই এক্সাম্পলের মধ্যে দেখছি। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট এক্সাম্পল দেখি। এই ছবিটা দেখেন, এই ছবিটা আমি আরও ক্লোজ থেকে তুলেছি আগের ছবিটার সাথে কম্পেয়ার করে, এবং এই ছবিটার ক্ষেত্রে একদম আগের ছবিটার সেম রেজাল্ট আমি বলবো, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে এজ ডিটেকশনে সামান্য কিছু ইমপারফেকশন দেখা যাচ্ছে। বাট এই ব্যাপারটা বলে রাখি, এই ইমপারফেকশনগুলো কিন্তু মোরলেস সব ফোনের মধ্যেই থাকে। আমার আইফোন 15 প্রোতে তোলা ছবির ক্ষেত্রেও কিন্তু এজ ডিটেকশনে এইরকম ইমপারফেকশন একদম কমন সিনারিও। সো ব্যাপারটা এমন না যে কোনো কোনো ডিভাইস একদম পারফেক্ট হয়, সো এই জিনিসটা কিন্তু কমন।
এখন আপনাদেরকে একদম হেড টু হেড আইফোন 15 প্রোর সাথে একটা কম্পারিজন দেখাই। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা তোলা হয়েছে ভিভো X200 প্রোতে, এবং এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 15 প্রোতে তোলা। আই নো দুটার মধ্যে হিউজ ডিফারেন্স, বাট দেন এগেন আমি একটু বলে রাখি, ভিভো X200 কিন্তু অলরেডি আপনাকে সুন্দর মতো ইমেজটা প্রসেস করে তারপর রেজাল্টটা দেখাচ্ছে। অন দি আদার হ্যান্ড আইফোনের ক্ষেত্রে কিন্তু ইমেজ প্রসেসিংটা অত বেশি অ্যাগ্রেসিভ থাকে না, আপনাকে এডিট করে জিনিসটাকে আরও বেটার করতে হয়। এই ওয়েতেই আসলে আইফোনের ইমেজগুলো কাজ করে। আর ইমেজ প্রসেসিংয়ের ব্যাপারটা আমি ভালোও বলবো না, আমি খারাপও বলবো না, কারণ কেউ কেউ প্রিফার করে ইমেজটা সুন্দর করে প্রসেস করে তারপর তাকে দেখাবে, সে জাস্ট আপলোড দিয়ে দিবে। আবার কেউ কেউ প্রিফার করে ইমেজটা হচ্ছে সে নিজে এডিট করে তারপর সেটা আপলোড করবে। এটা আসলে প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে, বাট ইন জেনারেল যদি বলতে হয় মোবাইল ফোন ইন্ডাস্ট্রিটা আসলে ইমেজ প্রসেসিংয়ের দিকে আগাচ্ছে। কোন ব্র্যান্ড কত রিয়েলিস্টিক ইমেজ প্রসেসিং করে আপনাকে দিতে পারে সেটাই কিন্তু মূল ভ্যারিয়েবল এখন হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে ইমেজ প্রসেসিং যদি সুন্দর মতো করতে পারে দেন এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার বা জিনিসটাকে নেগেটিভভাবে নেওয়ার কোনো লজিক নাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, মেবি আপনারাও আপনাদের অপিনিয়ন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আবার ফোরগ্রাউন্ডে এলিমেন্ট নিয়ে তোলা পোর্ট্রেটের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। দেখেন আমার ফোরগ্রাউন্ড এলিমেন্ট খুব সুন্দর মতো সে ব্লার করেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মতো ব্লার করেছে এবং আমাকে কিন্তু খুব সুন্দর মতো ইন ফোকাসে রেখেছে, এবং এই ছবিটা দেখতে কিন্তু বেশ নাইস লাগছে। আবার এই ছবিটা দেখেন, এই ছবিতে কিন্তু আমার মোস্টলি ব্যাকলাইট ছিল, সো সূর্যের আলোটা আমার পিছন থেকে এসে পড়ছিল, সামনের দিক দিয়ে খুব একটা আলো ছিল না, একটু ডার্ক ছিল। বাট দেখেন সে কিন্তু ছবিটা তোলার পর খুব সুন্দর করে প্রসেস করে লাইটের একটা ব্যালেন্স ক্রিয়েট করে আমাকে সুন্দর এই পোর্ট্রেটটা দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ইট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। এখন আপনাদেরকে দেখাই লো লাইটের ক্ষেত্রে এর পোর্ট্রেট পারফরমেন্স কীরকম হয়। আপনারা এই ছবিটা দেখেন, তো আমি যদি ছবিটার ক্ষেত্রে একটু জুম ইন করে ফেলি এবং এখন যদি আমি একটু অ্যানালাইজ করার ট্রাই করি, সেক্ষেত্রে দেখেন এজ ডিটেকশনের ক্ষেত্রে চুলের এদিকে একটু স্ট্রাগল করেছে এবং কিছু জায়গায় একটু সফট হয়ে আছে। এবং আমি যদি আমার ফেসের ডিটেলস দেখি সেক্ষেত্রে দেখেন আগের ছবিগুলোর মতো অত বেশি ডিটেলস কিন্তু আমার ফেসের মধ্যে দেখা যাচ্ছে না। সো বলতে পারেন লো লাইটের ক্ষেত্রে এই ফোনটা আপনাকে যে ছবিটা দিবে সেটা সুন্দর করে প্রসেস করে তারপর ডেলিভার করবে, কিন্তু স্যাক্রিফাইস হিসেবে আপনাকে মনে রাখতে হবে এজ ডিটেকশনে একটু সমস্যা থাকতে পারে এবং আপনার ফেসের ডিটেলসে বা আপনার সাবজেক্টের ডিটেলসে অনেক কিছু হয়তো সেখানে নাও থাকতে পারে। এখন চলে আসি টেলিফটো ম্যাক্রো। X200 এর যে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এর মিনিমাম ফোকাস ডিস্টেন্স কিন্তু খুবই কম, যার কারণে আপনি কিন্তু এর টেলিফটো ক্যামেরাটি ব্যবহার করেই ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। আর আপনারা যদি এই এক্সাম্পলটা দেখেন তাহলে বুঝতে পারবেন এর ম্যাক্রো ফটোগ্রাফগুলো কিন্তু অন্যান্য ফোনের ম্যাক্রো ফটোগ্রাফগুলো থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ আপনি এখানে কিন্তু খুবই টাইট একটা ফোকাল লেন্থে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারছেন। চলে আসি ভিডিও পারফরমেন্সে। এই ফোনটার প্রত্যেকটা ক্যামেরাই 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, যে ব্যাপারটা খুবই প্রমিসিং। এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরাতে রেকর্ড করা, এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1x ক্যামেরা বা মেইন ক্যামেরাতে রেকর্ড করা, এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3x টেলিফটোতে রেকর্ড করা। সো দেখতেই পাচ্ছেন ওভারঅল ভিডিও কোয়ালিটি ইজ প্রিটি ডিসেন্ট, এবং যেহেতু 4K 60 FPS এ আপনারা ভিডিওটা শ্যুট করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 4K-তেই স্লো মোশন ব্যবহার করতে পারবেন। এখন চলে আসি ভিডিওর স্টেবিলাইজেশনে। আমার কাছে মনে হয়েছে এর স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো, কারণ আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু আমি নর্মালি হেঁটে হেঁটে করেছি এবং আমি কিন্তু এতে কোনো গিম্বালও ব্যবহার করিনি। স্টিল দেখেন ভিডিও কিন্তু বেশ স্টেবল। 1x ক্যামেরাতেও ভিডিও স্টেবিলাইজেশন বেশ ভালো মনে হয়েছে এবং 3x ক্যামেরাতেও সারপ্রাইজিংলি এর স্টেবিলাইজেশন খুবই ভালো ছিল। আপনারা এই ক্লিপটা দেখেন, আমি কিন্তু এই ক্লিপটা নেওয়ার সময় মোটামুটি ফাস্ট মুভ করেছি এবং স্টিল স্টেবিলাইজেশন কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। তবে এই ক্লিপের ক্ষেত্রে একটা ব্যাপার যদি একটু লক্ষ্য করেন, ফোকাসিংয়ের ক্ষেত্রে সে কিন্তু কিছুটা স্ট্রাগল করছে। সো আপনারা যখন ফাস্ট মুভ করবেন ফোকাসিংয়ের এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও বিভিন্ন সিনেম্যাটিক মুভমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এর ভিডিও পারফরমেন্স বেশ ভালো এবং মুভমেন্টের ক্ষেত্রেও স্টেবিলাইজেশন যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই ছিল।
তবে আমার জন্য সবচেয়ে বেশি সারপ্রাইজিং ছিল এর সিনেম্যাটিক মোড। আমি এর সিনেম্যাটিক মোডকে টু বি ভেরি অনেস্ট একদম আনইউজেবল মনে করেছিলাম, বাট আপনারা এই ক্লিপগুলো দেখেন, এই ক্লিপ প্রত্যেকটাই কিন্তু সিনেম্যাটিক মোড ব্যবহার করে নেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই ক্লিপগুলো ভেরি প্রমিসিং এবং এই ক্লিপগুলো ব্যবহার করে কিন্তু আপনারা ডেফিনেটলি আপনাদের ভিডিওগুলো করতে পারবেন, স্পেশালি যেসব ভিডিওতে আপনি নিজে ক্যামেরার সামনে এসে কথা বলছেন সেই ধরনের ভিডিওতে। তো আমার জন্য এই ব্যাপারটা সারপ্রাইজিং ছিল। তবে বলে রাখা ভালো, সিনেম্যাটিক মোডে আপনি কিন্তু 1080 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন, এর থেকে বেশি রেজলিউশনে শ্যুট করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় ভিডিওর পারফরমেন্সের কম্প্যারিজনের জন্য বেস্ট জিনিসটা হচ্ছে আমরা যদি আইফোন 15 Pro এর সাথে কম্পেয়ার করি, এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হয়েছে Vivo X200 এ, এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হয়েছে আইফোন 15 Pro তে, এবং আপনারা এখন সাইড বাই সাইড দুটো ভিডিওর কম্প্যারিজন দেখতে পাচ্ছেন। সো আপনারাই বলেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি যদি আইফোনের সাথে Vivo X200 এর ভিডিও কম্পেয়ার করি। অ্যাগেইন এই ব্যাপারটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা এই এক্সাম্পলগুলো দেখে নিচে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন ইন টার্মস অফ ভিডিও আইফোন 15 Pro ভার্সেস Vivo X200 আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে। সো এই রেজাল্টটা আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। এই ফোনটার একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে AI ইরেজ। ফর এক্সাম্পল আপনি একটা ছবি তুললেন এই ফোনটা ব্যবহার করে এবং ছবিটা তোলার পর আপনি দেখলেন একটা আনওয়ান্টেড অবজেক্ট ছবিটা চলে আসছে, সেই ক্ষেত্রে কি করবেন? এই ফোনটার মধ্যে AI ইরেজ নামে একটা অপশন আমি দেখলাম, যেটা ব্যবহার করে আপনি সিম্পলি ওই অবজেক্টটার চারদিকে যদি সার্কেল করে দেন, খুব সুন্দর করে আপনার আশেপাশের এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে সে কিন্তু এই জিনিসটাকে রিমুভ করে দিবে এবং ফিল আপ করে দিবে। এই ফোনটি ফটোগ্রাফির ক্ষেত্রে লো লাইটে আমার কাছে মনে হয়েছে ডিসেন্ট পারফর্ম করে, আপনারা এই ছবিগুলো দেখতেই বুঝতে পারবেন। তবে 3x ক্যামেরাতে তোলা ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণ ইমেজ প্রসেসিং চোখে পড়বে। প্রবাবলি 3x এ লো লাইটে ছবি তোলার ব্যাপারটা না চিন্তা করাটাই বেটার। এখন যদি ভিডিওর কথা বলি, স্বাভাবিকভাবেই লো লাইটে আপনি বেশ ভালো পরিমাণ নয়েজ দেখতে পারবেন। তবে মাথায় রাখবেন লো লাইটে যখন আপনারা হেঁটে হেঁটে ভিডিও করবেন, স্টেবিলাইজেশন কিন্তু ডেফিনেটলি আপনাদের একটু ডিক্রিজ করবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400 চিপসেট, রয়েছে 16 GB প্লাস 16 GB এক্সটেন্ডেবল র্যাম, 512 GB স্টোরেজ, 5800 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি, আই প্রোটেকশন ডিসপ্লে যার মধ্যে রয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটি পাওয়া যাচ্ছে ন্যাচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক এই দুটো কালারে। বাংলাদেশের লঞ্চিং উপলক্ষে এই ফোনটি কিনলেই একটি শিওর শট ভিভো বাডস পাচ্ছেন এবং এর সাথে আপনার আরও দুটো অপশন থাকছে। নাম্বার 1, এখানে যে গিফট বক্সটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 15,000 টাকা সমমূল্যের একটি গিফট বক্স, যার মধ্যে রয়েছে একটি রিরো ওয়াচের স্ট্র্যাপ, একটি পাওয়ার ব্যাংক এবং একটি হেয়ার ড্রায়ার। অথবা আপনি গিফট বক্সটি না নিয়ে আরেকটি অপশন নিতে পারেন, সেটি হচ্ছে 30টি ব্যাংকের মাধ্যমে 0% EMI-তে এই ফোনটি কেনা। আপনার পছন্দ মতো তাদের যে কোনো একটি কম্বো আপনি বেছে নিতে পারবেন তাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত। ফোনটির 16+16 GB এক্সটেন্ডেবল র্যাম ও 512 GB স্টোরেজ সহ এই ভ্যারিয়েন্টটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 1,39,999 টাকা। আমার পার্সোনাল অপিনিয়ন হলো এই ফোনটার দাম আরও একটু রিজনেবল হতে পারতো, বাট দেন অ্যাগেন এটা তাদের ফ্ল্যাগশিপ ফোন, টপ অফ দ্য লাইন, সো প্রবাবলি সেই কারণে এরকম প্রাইসিং রাখা হয়েছে। তো যাই হোক, আমি আশা করছি আপনারা এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন এবং ওভারঅল এই ফোনটা কীরকম হতে পারে সেটা সম্পর্কেও একটা আইডিয়া পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।